আরমান মায়ের গলা শুনি শান্ত গলায় বলল, এমনটা কেন করলে মা? এই কথাটুকুই সাহেরা বেগমের প্রেশার বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমতা আমতা করে বলল, ছেলে পক্ষে তাড়া ছিল, তাই তোর আসার অপেক্ষা করতে পারিনি। আরমান এবার নিজের মায়ের দিকে তাকালো। সাহেরা বেগম নিজের ছেলের সাথে চোখ মেলাতে পারছে না, তাই এদিক ওদিক তাকাচ্ছে। আরমান মায়ের দিকে তাকিয়ে তার গতিবিধি লক্ষ্য করছে। আরমান থমথমে গলায় বলল, আমার সামনে থেকে এখন যাও মা। সাহেরা বেগম ছেলের দিকে তাকিয়ে বলল, তুই ফ্রেশও হসনি, খাবার খাবি না? আরমান কঠিন গলায় বলল, মা আমাকে একা থাকতে দাও। আরমানের এমন গলা শুনে সাহেরা একটু চমকে উঠল আর বের হয়ে গেল রুম থেকে। আরমান আবার আগের ন্যায় চোখ বন্ধ করে নিল। আরমানের এখন কি করা উচিত সে নিজেই বুঝতে পারছে না। কি করলে যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে সেটাও বুঝতে পারছে না। ফজরের আজান কানে যেতেই ঘুম ভেঙে গেল ইমার। ধীরে ধীরে চোখ খুলে বোঝার চেষ্টা করলো সে এখন কোথায় আছে। গতকালের কথা মনে পড়তেই দরফরিয়ে উঠে বসল। বুঝতে পারল অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিল। তাড়াতাড়ি সারা রুমে চোখ বুলিয়ে নিল সে। না, সে ছাড়া রুমে আর কারো অস্তিত্ব নেই। সেটা বুঝতে পারলি চোখ থেকে টপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ইমার বুঝতে বাকি রইল না ইয়ার তাকে নিজের ইচ্ছেতে বিয়ে করেনি। সেটা হলে নিশ্চয়ই বাসুরাতে বউকে একা রেখে অন্য কোথাও থাকতে পারত না। বাসুরাত নিয়ে প্রত্যেকটা মেয়ে সাজানো অনেক স্বপ্ন থাকে। ইমারও ছিল অনেক স্বপ্ন। বিয়ের আগে আরমান ছাড়া অন্য কোনো ছেলের সাথে কথা পর্যন্ত বলতো না, আর আরমানের সাথে কথা বলতো বাধ্য হয়ে। নিজের মনের সব ভালোবাসা জমিয়ে রেখেছিল স্বামীর জন্য, কিন্তু স্বামী নামক মানুষটার কাছে হয়তো ইমার কোনো মূল্যই নেই। ইমা চোখের পানি মুছে বেড থেকে নেমে ওয়াশরুমে চলে গেল অজু করতে। এই রুমে জায়নামাজ আছে কিনা ইমার জানা নেই, তাই নিজের পরিষ্কার একটা ওড়না বিছিয়ে নামাজটা পড়ে নিল। নতুন জীবনে যেন কোনো তিক্ততার ছায়া না থাকে, আল্লাহর কাছে চোখের পানি ফেলে সেটাই চাইল। নামাজ শেষ করে কিছু সূরা তেলাওয়াত করল, কারণ ইমা কোরআন শরীফ আনেনি। সব শেষে উঠে দাঁড়ালো। ওই বাড়িতে প্রতিদিন নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে কাজে লেগে পড়ত, কিন্তু এখানে কি করবে ভেবে পাচ্ছে না। এখন আর তার ঘুম হবে না, তাই রুমটা গোছানোর সিদ্ধান্ত নিল। একটা দীর্ঘ শ্বাস ছেড়ে রুমের সব ফুল ছিঁড়ে ফেলতে লাগলো। তখন চোখ গেল বেডের ওপর দেয়ালে ইয়াদের বড় একটা ছবির দিকে। ছবির মাঝেও মুখে গম্ভীরতা আর অ্যাটিটিউডের ছাপ স্পষ্ট। ইমা একবার ছবিটা ছুঁয়ে দিল। দেখে মনে হচ্ছে কম্পিউটারে প্রিন্ট করা নয়, বরং হাতে আঁকা ছবি, কিন্তু বোঝার উপায় নেই, একদম পারফেক্ট এঁকেছে। ইমার ছবিটা দেখে হঠাৎ একটা বুখারী শরীফের বর্ণনা মনে পড়ে গেল। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রাণীর ছবিযুক্ত একটি বালিশ তৈরি করেছিলাম, যেন তা একটি ছোট গদি। এরপর তিনি আমার ঘরে এসে দুই দরজার মাঝখানে দাঁড়ালেন এবং তার চেহারা মলিন হয়ে গেল। তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার কি অপরাধ হয়েছে? তিনি বললেন, এই বালিশটি কেন? আমি বললাম, আপনি এর উপর ঠেস দিয়ে বসতে পারেন। এই বালিশটি সেজন্য আমি তৈরি করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি কি জানো না যে ঘরে প্রাণীর ছবি থাকে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না? আর যে ব্যক্তি প্রাণীর ছবি আঁকে তাকে কিয়ামতের দিন শাস্তি দেওয়া হবে। তাকে আল্লাহ বলবেন, তুমি যে প্রাণীর ছবি বানিয়েছ এখন তাতে প্রাণ দান করো। বুখারী। হাদিসের উল্লেখিত বর্ণনা থেকে একথা সুস্পষ্ট যে প্রাণ আছে এমন জীবজন্তুর ছবি আঁকা কিংবা ঘরে লাগানো যাবে না। যদি কেউ ছবি আঁকে কিংবা ঘরে টানিয়ে রাখে তবে ওই ব্যক্তির জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। আর ঘরে ছবি থাকলে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। ইমা অনেক ভেবেচিন্তে ইয়াদের ছবিটা খুলে ফেলল আর মনে মনে ঠিক করে নিল এটা কে এঁকেছে জিজ্ঞেস করে তাকে আর মানা করে দিবে কোনো প্রাণীর ছবি আঁকতে। ছোট ছোট ভুলের জন্য আমরা অনেক বড় পাপ করে ফেলি। ইমা পুরো রুমটা পরিষ্কার করে ফেলল। এমনিতেই রুমটা গোছানো, শুধু ফুলগুলো সরালো ইমা। নিজের লাগেজ থেকে জামা কাপড় বের করে কাবাটে রাখতে গিয়ে দেখে ইয়াদের কাপড় দিয়ে ভর্তি। ইয়াদেরগুলো একপাশে রেখে নিজেরগুলো একপাশে রাখলো ইমা। ইমার কাপড় খুব একটা বেশি নয়, তাই অল্প জায়গাতেই হয়ে গেল।
সব করা হয়ে গেলে বেডে বসে পড়ল আর কি করা যায় ভাবতে লাগলো, কিন্তু কিছু পেল না করার মতো। বেলকনির দরজায় চোখ পড়তেই সেদিকে পা বাড়ালো। দরজা খুলে বের হয়ে দেখলো এটা বেলকনি না, একটা মিনি ছাদ, আর সেখানে ইয়াদের এক্সারসাইজের সব জিনিসপত্র রাখা। ইমা চারদিকে চোখ বুলিয়ে নিল। এত সুন্দর একটা ছাদ, তবে গাছ নেই তেমন। দু কর্নারে বেশ বড় বড় দুটো এরিকা পাম গাছ আর মাঝে কয়েকটা ক্যাকটাস গাছ লাগানো। এত সুন্দর একটা জায়গা পেলে ইমা গাছে গাছে ভরিয়ে তুলত। ইমা ঠিক করলো কয়েকটা দিন গেলে অনেক গাছের চারা লাগাবে এখানে। রেলিং ধরে নিচের দিকে তাকাতেই ইমার চোখ কপালে ওঠার মতো অবস্থা। বাড়ির এরিয়া অনেক বড়, আর নিচে কালো পোশাক পরা গার্ড হাতে গান নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ইমা বিড়বিড় করে বলল, এত গার্ড কেন? এখানে এরা মাফিয়া টাফিয়া নয় তো? কথাটা মনে হলেই ইমা ভয়ে একটা ঢোক গিলল। পরক্ষণে ইয়াদের চেহারা মনে হতেই ভাবল, এত সুন্দর আর হ্যান্ডসাম মানুষ মাফিয়া হতে পারে না। আবার সেই একই স্বপ্ন দেখে ইয়াদের ঘুম ভাঙতেই খেয়াল করলো ফার্ম হাউসে নিজের বেডে শুয়ে আছে সে। এত মানুষের আনাগোনা একদমই সহ্য হয় না ইয়াদের। আর কাল রাতেই মেয়েটার সাথে কোনো খারাপ আচরণ করার ইচ্ছে ছিল না, তাই এখানে চলে এসেছিল। ইয়াদ উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। অজু করে নামাজ পড়ে বাইরে চলে গেল এক্সারসাইজ করতে। বাড়িতে সবসময় ট্রেডমিলে দৌড়ায় ইয়াদ, সেটা মিনি ছাদে আছে। কখনো ইচ্ছে হলে গার্ডেনে যায়, কিন্তু ফার্ম হাউসে এলে সবসময় বাইরে দৌড়ায়। আজও তাই করলো। ফার্ম হাউসটা সবুজে ঘেরা। ইয়াদ দৌড়াচ্ছে, হঠাৎ তার মনে পড়ল তার বিয়ে করা বউর কথা। একটু ভেবে নামটা মনে করলো। বিয়ের সময় কাজে বলেছিল। ইয়াদের ব্রেন খুব শার্প, তাই সহজেই সব মনে থাকে। ইসমাত আবিয়াত ইমা ওরফে মিসেস আবরার হামিদ ইয়াদ। টাকার বিনিময়ে আমাকে বিয়ে করে জীবনের সবচেয়ে বড় ভুল করেছ তুমি, আর তার মাসুল তো তোমাকে দিতেই হবে। মিসেস রুবিনা কবির তোমাদেরকে যত টাকা দিয়েছে অ্যান্ড দেবে বলেছে, তার থেকে 1000 গুণ কষ্ট আমি তোমাকে দিব, মনে রেখো। আর মিসেস রুবিনা কবির, আপনার চালাগুটি দিয়ে এবার আপনাকে মাত দেব আমি। কথাগুলো নিজের মনে আওড়ে আবার দৌড়াতে লাগলো ইয়াদ। ইমা বেলকনিতে দাঁড়িয়েছিল। রুমের দরজায় কেউ নক করলে রুমে এসে দরজা খুলে দেয়। ইয়ানা হাসি মুখে বলল, গুড মর্নিং ভাবি। ইমাও মুস্কি হেসে বলল, গুড মর্নিং। ইয়ানা বলল, ভাইয়া কোথায় ভাবি? আমার প্রচুর ঘুম পাচ্ছিল, তাই ওয়েট না করে ঘুমিয়ে পড়েছিলাম। ভাইয়া কখন এসেছে রাতে? ইমা কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না। কি করে বলবে, বাসরাতে তার স্বামী ঘরেই ফেরেনি। ইমাকে মাথা নিচু করে থাকতে দেখে ইয়ানা আন্দাজ করে ফেলল ভাইয়া রাতে ফেরেনি। ইমা ইয়ানার প্রশ্ন শুনে টলমলে চোখে তার দিকে তাকালো। ইমার দৃষ্টি ইয়ানার মনে গিয়ে আঘাত করল। নিজের ভাইয়ের কাজে তার নিজেরই লজ্জা করছে। ইয়ানা কি বলবে ভেবে পাচ্ছে না। আমতা আমতা করে বলল, হয়তো ভাইয়ার জরুরি কাজ পড়ে গিয়েছিল, আগেও এমন অনেকবার করেছে, তুমি মন খারাপ করো না। ইমা মনে মনে বলল, অন্যদিন আর গতকাল কি এক হলো? কি এমন কাজ পড়ল নিজের সদ্য বিবাহিত স্ত্রীকে বাসর ঘরে একা রেখে সে বাইরে থেকে গেল? ইয়ানা ব্যাপারটা সামলে নিতে বলল, তুমি নিচে চলো, সবাই ওয়েট করছে, ব্রেকফাস্ট করবে। ইমা ইয়ানার সাথে নিচে চলে গেল। ইয়ানা সবার সাথে পরিচয় করিয়ে দিল। কিছু গেস্টও ছিল ইয়ানার নানু বাড়ির। সবাই ইমাকে জিজ্ঞেস করে ইয়াদ কোথায়, তাতে ইমা কিছু না বলে মাথা নিচু করে থাকে। ইয়ানা পরিস্থিতি সামলাতে বলে, ইয়াদের জরুরি কাজ পড়ে গেছে, তাই অনেক ভোরে বের হয়ে গেছে বাসা থেকে, আর তাড়াতাড়ি চলে আসবে। এদিকে ইমার চোখের কোণে পানি জমে গেছে। বাসরাতে তার স্বামী ঘরেই ফেরেনি। একটা মেয়ের জন্য এটা কতটা অপমানে সেটা কি ইয়াদ বুঝতে পারছে? আজকে রিসেপশন পার্টি আছে, তার আয়োজন শুরু হয়ে গেছে। খাওয়া শেষে ইমা আবার রুমে চলে এলো। ইয়ানা নিজের রুমে গিয়ে ইয়াদকে কল দিল। দুবার রিং হওয়ার পর ইয়াদ রিসিভ করলো। ইয়াদ স্বাভাবিক গলায় বলল, হ্যালো। ইয়ানা রেগে বলল, ভাইয়া তুমি কোথায় আর সারা রাত কোথায় ছিলে? ইয়াদ ভাবলেশহীনভাবে বলল, এখন অফিসে যাচ্ছি, আর রাতে ফার্ম হাউসে ছিলাম। ইয়ানা অবাক হয়ে বলল, ভাইয়া গতকাল তোমার বাসর রাত ছিল, আর তুমি ফার্ম হাউসে ছিলে? এদিকে সারা রাত ভাবি তোমার জন্য অপেক্ষা করে বসেছিল। ইয়াদ আগের ন্যায় বলল, আমি কাউকে বলেছি আমার জন্য ওয়েট করতে, বসে থাকতে? ইয়ানা হতাশ গলায় বলল, এটা কেমন কথা ভাইয়া? ইয়াদ শান্ত ভঙ্গিতে বলল, ইয়ানা আমি ড্রাইভ করছি, পরে কথা বলবো। ইয়ানা ব্যস্ত হয়ে বলল, আজ তোমার রিসেপশন,
আর তুমি কি না অফিসে যাচ্ছ? এসব কোনো কারণেই ইয়াদের লাইফস্টাইল চেঞ্জ হতে পারে না। আই ডোন্ট কেয়ার। বাসায় কি হচ্ছে? ইয়াদ ফোন কেটে দিল আর ইয়ানা মাথায় হাত দিয়ে বেডে বসে পড়ল। সকালে কোনোভাবে ম্যানেজ করে নিয়েছি, কিন্তু এত বড় পার্টি কিভাবে ম্যানেজ করবে বুঝতে পারছে না ইয়ানা। সবাই তো ইমাকেই কথা শোনাবে। ইয়ানের এখন মনে হচ্ছে ইয়াদের সাথে ইমার জীবন জড়িয়ে অনেক বড় ভুল করেছে সে। ইয়াদ যেমন ছিল তাকে তেমনই থাকতে দেওয়া উচিত ছিল। ইমার কিছু ভালো লাগছে না। নিজের ফোনটা বের করে রিকুকে কল দিল। দিনটা এভাবে কেটে গেল। সন্ধ্যায় পার্লারের লোক এসে ইমাকে সুন্দর করে সাজিয়ে দিল, কিন্তু ইমার মনে আধার নেমে এসেছে। বিয়ের পর পুরো একটা দিন পেরিয়ে গেল, ইয়াদের দেখা নেই। চোখ দুটো লাল হয়ে গেছে ইমার। ইয়ানা ইমাকে দেখে বলল, মাশাআল্লাহ, আমার ভাবিকে একদম পরীর মতো লাগছে। ইমা কিছু বলল না। জোরপূর্বক একটা হাসি দিল। ইয়ানাও বুঝতে পারছে ইমার অবস্থা, কিন্তু সে কি করবে? ইয়ার তো এখন ফোনও রিসিভ করছে না। ইয়ানা ইমাকে নিয়ে নিচে গেল। কথা আর তার বাবা মাও এসেছে, কিন্তু আরমান আসেনি। সবার এক প্রশ্ন, ইয়াদ কোথায়? উত্তরে ইমা নিশ্চুপ, আর ইয়ানা নানা কথা বলে সবাইকে সামলাচ্ছে। তবু অনেকে কানাঘুষা করছে, যার জন্য পার্টি সেই তো নেই। মানুষ সুযোগ পেলে কথা না শুনিয়ে ছাড়বে নাকি? আর এমনিতেই সবাই জানে ইয়াদ মেয়েদের সহ্য করতে পারে না, তাই আরও বেশি কানাঘুষা হচ্ছে ইমাকে নিয়ে। কথা পানি খাচ্ছিল। হঠাৎ কোথায় থেকে ঈশান উপস্থিত হয়ে বলল, আমরা তো এখন বেআইন হয়ে গেলাম, তাই না? ঈশানের হঠাৎ কথা বলায় কথার কাশি উঠে যায়, আর ঈশান ব্যস্ত হয়ে বলে, আরে আস্তে আস্তে খান। আবার দুষ্টুমি করে বলে, কেউ নিয়ে চলে যাচ্ছে না তো? ঈশানের কথায় কথা তার দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে সেখান থেকে চলে যায়, আর পুরোটা সময় ঈশানকে এড়িয়ে চলে। বিষয়টা ঈশানের একদমই ভালো লাগছে না। পার্টিতে আসা সব মেয়ে তার সাথে একটু কথা বলার সুযোগ খুঁজে যাচ্ছে, আর ঈশান যার সাথে কথা বলতে চাইছে সে তাকে এড়িয়ে চলছে। রাত 11টার দিকে পার্টি শেষ করে সবাই চলে যায়। ইমাকে ওই বাড়িতে নিতে চেয়েছিল, ইমা যায়নি। রুমে এসে চুপচাপ বসে রইল সোফায়। চেঞ্জও করছে না। সে তো খুব সাদামাটা একটা জীবন চেয়েছিল, যেখানে টাকার অভাব হলেও ভালোবাসার অভাব কখনো হবে না। কিন্তু এসব কী হচ্ছে ইমা মেনে নিতে পারছে না। রাত প্রায় 12টা বাজে। তখন গাড়ি নিয়ে গেট পেরিয়ে ভেতরে ঢুকল ইয়াদ। পার্টি শেষে সব গোছানো হচ্ছে তখন। ইয়াদ কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের রুমের দিকে পা বাড়ালো। ইয়াদ বাইরে গেলে নিজের রুম লক করে যায়, তাই সবসময় চাবি তার কাছেই থাকে। দরজা খুলে ভেতরে প্রবেশ করলো ইয়াদ। ইয়াদ রুমে ঢুকে ভ্রু কুঁচকালো, কারণ রুমে কেউ নেই। সারা রুম চোখ বুলিয়ে দেখে নিল, না, সত্যি কেউ নেই। কিন্তু রুমে তো তার স্ত্রী থাকার কথা। ইয়াদ এসবে মাথা না ঘামিয়ে ব্লেজার খুলে সোফায় রেখে সোফায় বসে পা থেকে শো খুলতে লাগলো। কপালের ভাঁজে বিরক্তি প্রকাশ পাচ্ছে ইয়াদের, চরম বিরক্তি। রুমে পরা স্লিপার পায়ে পরে কাবার্ডের নিচে ড্রেস আনতে গিয়ে চোখে পড়ল মেয়েদের ড্রেস। ইয়াদ রেগে বলল, হোয়াট দ্য হেল ইজ দিস? ইমার দম বন্ধ হয়ে আসছিল এত বড় রুমে একা বসে থেকে। তাই রুম থেকে বের হয়ে বেলকনি মানে মিনি ছাদে গিয়ে রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে আছে, আর চোখ থেকে পড়ছে শ্রাবণধারা। রুম থেকে ইয়াদের রাগী গলা শুনে চমকে ওঠে ইমা। পা বাড়ায় রুমের দিকে। ইয়াদ ইমার ড্রেসগুলো হাতে নিয়ে ছুঁড়ে মারে, আর ইমা দরজার কাছে এসে দাঁড়াতেই ড্রেসগুলো তার মুখের উপর গিয়ে পড়ে। কেঁপে ওঠে ইমা। হঠাৎ মুখের উপর এসে পড়ায় ইয়াদ কার অস্তিত্ব বুঝতে পেরে বেলকনি দরজার দিকে তাকায়। মুখ দেখা যাচ্ছে না, কাপড়গুলো মুখের উপর পড়ায়। ভ্রু কুঁচকে তাকালো ইয়াদ। ধবধবে সাদা হাতে মুখের উপর পড়া কাপড়গুলো ধরেছে মেয়েটা। ড্রেসের লং হাতার জন্য শুধু হাতের কবজি পর্যন্ত দেখা যাচ্ছে। পা থেকে মাথা পর্যন্ত একবার চোখ বুলিয়ে নিল ইয়াদ। সাদা রঙের ফ্লোর পর্যন্ত লম্বা একটা গ্রাউন্ড পড়ে আছে, তাই পা দেখা যাচ্ছে না। আর মাথায় হিজাব, সেটাও বোঝা যাচ্ছে। ইয়াদ বিরক্ত হয়ে চোখ সরিয়ে নিল। ইমা মুখের ওপর থেকে কাপড়গুলো সরিয়ে কাপা গলায় নিচু সরে বলল, কি হয়েছে? ইমার কাপা গলায় বলা সামান্য কথাটা ইয়াদের মনে হলো হৃদয় স্পর্শ করে গেল। এত নিচু আর শান্ত গলা ইয়াদ হয়তো আগে শুনেনি। ইয়াদ এক মুহূর্তের জন্য থমকে গেলেও পরে আর সেটাকে পাত্তা দিল না। ইয়াদ কাবার থেকে নিজের ড্রেস হাতে নিয়ে পূর্বের ন্যায় ঝাঁঝালো রাগী গলায় বলল,
আমার কাবাডে নিজের জিনিস রাখার সাহস হলো কিভাবে তোমার? ইয়াদের রাগী গলায় ইমা খানিকটা কেঁপে উঠল, তবে নিজেকে সামলে অনেকটা সাহস নিয়ে বলল, গতকাল কবুল বলার আগ পর্যন্ত এটা শুধু আপনার ছিল, কিন্তু কবুল বলার পর থেকে আপনার সব জিনিসে আমারও সমান অধিকার হয়ে গেছে, এমনকি আপনার উপরও। ইমার এমন কথা শুনে ইয়াদ দ্বিগুণ রেগে তার দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো, কিন্তু তার অগ্নিদৃষ্টি স্থায়ী হলো না। আজও ইমা কান্না করছিল, তাই তার চোখের ঘন পাপড়িগুলো ভিজে গেছে, আর চোখের ভাষায় প্রকাশ পাচ্ছে তীব্র বেদনা। ইয়াদ চমকে উঠল। ইমাকে দেখে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তবে সেই দিনের ইমা আর আজকের ইমার আকাশ পাতাল তফাৎ। মলিন পোশাকে তাকেও সেদিন অনেকটা মলিন লেগেছিল, কিন্তু আজ তাকে দেখে পরিও হার মানতে বাধ্য হবে। ইয়াদের দৃষ্টি ইমার চোখে সীমাবদ্ধ হয়ে গেল। ইমা যতটা সুন্দর তার থেকেও কয়েক গুণ বেশি সুন্দর তার ঘন পাপড়িতে ঘেরা বড় আর গোল গোল মায়াবী চোখগুলো, যে চোখে একবার হারালে ফিরে আসার পথ খুঁজে পাওয়া হয়তো অসম্ভব। আর তাই ইয়াদের মতো খিটখিটের মেজাজের মানুষ হার মেনে গেছে ওই চোখের কাছে। ইয়াদের এমন দৃষ্টিতে ইমা অস্বস্তিতে পড়ে গেল। কিছু বলছে না, শুধু তাকিয়ে আছে। ইমা চোখ নামিয়ে নিলে ইয়াদের হুঁশ ফিরে। সে কি করেছে এতক্ষণ? ইয়াদ 1 সেকেন্ডে লেট না করে ওয়াশরুমে ঢুকে গিয়ে ধরম করে দরজা আটকে দেয়, আর ইমা চমকে দরজার দিকে তাকায়। মানুষটা এমন কেন করলো বুঝতে পারে না ইমা। ইমা দীর্ঘ শ্বাস ছেড়ে সোফার সামনে ফ্লোরে রাখা ইয়াদের শোগুলো নিয়ে তাকে রেখে দিল। সোফার উপর ফেলা ব্লেজার হাতে নিতেই আবার সে মিষ্টি গন্ধ নাকে লাগলো, যা গতকাল শেরওয়ানিতে পেয়েছিল। ইমা ব্লেজারটা নাকের কাছে নিয়ে লম্বা একটা শ্বাস নিল। কি মিষ্টি গন্ধ! ইমা নাকের কাছে থেকে ব্লেজার সরিয়ে ওয়াশরুমের দরজার দিকে তাকালো। টপ টপ পানির আওয়াজ আসছে ভেতর থেকে। ইমা বুঝতে পারছে না তার জীবনের মোড় তাকে কোন দিকে নিয়ে যাচ্ছে। বুঝতে পারছে না তার সামনে সুখ আছে নাকি আগের মতোই দুঃখ আর তিক্ততা। ইমা দীর্ঘ শ্বাস ছেড়ে ব্লেজারটা কাবাটে তুলে রাখল, সাথে নিজের ড্রেসগুলো। তারপর ড্রেসিং টেবিলের সামনে বসে গায়ের ডায়মন্ডের জুয়েলারি আর হিজাবের পিন খুলতে লাগলো। এদিকে ঝর্ণা ছেড়ে 2 হাত দেয়াল ঠেসে দাঁড়িয়ে আছে ইয়াদ। বিড় করে বলল, এই মেয়ে এখানে কি করে এলো? তবে কি সেদিন এই মেয়ের আমার সামনে আসা রুবিনা কবিরের কোনো চাল ছিল, নাকি আমার সাথে এই মেয়েকে দেখে ওকে সিলেক্ট করেছে? কিছু বুঝতে পারছি না। ইয়াদ অনেক কিছু চিন্তা করতে করতে শাওয়ার শেষ করলো অনেক সময় নিয়ে। ইমা রুমে বসে আছে। ইয়াদ কখন বের হবে আর সে ফ্রেশ হবে। ইয়াদ একটা ট্রাউজার আর টি শার্ট পরে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বের হলো। সামনে তাকাতেই কপাল কুঁচকে গেল ইয়াদের। দ্রুত পায়ে বেডের সামনে দাঁড়িয়ে রাগী গলায় বলল, হু ডিড ইট? ইমা অন্যমনস্ক হয়ে গিয়েছিল, তাই ইয়াদের রাগী গলায় আবারও চমকে উঠল। কি হয়েছে বুঝতে পারল না। দরফরিয়ে উঠে দাঁড়িয়ে বলল, কি হয়েছে? ইয়াদ হাতের টাওয়াল বেডে ছুঁড়ে ফেলে দিয়ে ছবি থাকার জায়গাটা আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল, এখানকার ছবি কোথায়? ইমা শান্ত ভঙ্গিতে বেডের পেছনের দিক দেখিয়ে দিল। ইয়াদ দেখল ছবিটা দেয়ালের সাথে ঠেস দিয়ে উল্টো দিকে করে রাখা, মানে ছবির পেছনের সাইড দেখা যাচ্ছে শুধু, কিন্তু ছবি দেখা যাচ্ছে না। ইয়াদ ঝাঁঝালো কণ্ঠে বলল, এটা এখানে কে রেখেছে? ইমা আগের ন্যায় বলল, আমি। ইয়াদ রেগে ইমার দিকে খানিকটা এগিয়ে গিয়ে দাঁতের দাঁত চেপে বলল, হু দ্য হেল আর ইউ? আমার জিনিসে হাত দেওয়ার সাহস হলো কিভাবে? ইমা ভয়ে কিছুটা পিছিয়ে গিয়ে বলল, দেখুন, এই রুমে এখন আমিও থাকব, আর নামাজও পড়ব ইনশাআল্লাহ। রুমে প্রাণীর ছবি থাকলে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, আর সেটা আমি কখনো চাই না। আমাদের প্রিয় নবী বলে গেছেন কোনো প্রাণীর ছবি আঁকা এবং ঘরে টানানো থেকে বিরত থাকতে, তাই আমি সরিয়েছি। ইয়াদ আর কিছু বলতে পারল না। আঙ্গুল তুলে ইমাকে শাসিয়ে বলল, নেক্সট টাইম আমার রুমের কোনো পরিবর্তন করার চেষ্টাও করো না, সেটা তোমার জন্য একদমই ঠিক হবে না। ইমা মাথা নাড়িয়ে সম্মতি জানালো, আর ইয়াদ পাশ কাটিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুলে ব্রাশ করতে লাগলো। ইমা নিজের ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। শাওয়ার নিয়ে বের হয়ে দেখে ইয়াদ বেডে বসে ল্যাপটপে কিছু করছে, তাই চুপচাপ গিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে মাথার টাওয়াল খুলে দিল, আর তার লম্বা ঘন কালো চুলগুলো
পিঠ পেরিয়ে ফ্লোর ছুঁই ছুঁই হয়ে গেল। এত রাতে চুল ভেজানোর ইচ্ছে ছিল না, কিন্তু এত ঝামেলার জন্য মাথা ভনভন করছিল, তাই শাওয়ার নিতে বাধ্য হলো। ইয়াদ কাজ করতে করতে হঠাৎ সামনে তাকিয়ে থমকে গেল। ইমা একটু কাত হয়ে চুল মুছছে। পিঠের এক সাইড থেকে চুল সরে নিচের দিকে সরে এসেছে, আর সেই সাইডে ইমার ফর্সা ঘাড়টা দেখা যাচ্ছে, যেখানে ছোট ছোট চুলগুলো ভিজে লেপ্টে আছে। ইয়াদের চোখ আটকে গেছে ইমার মেঘের মতো চুলে। ইয়াদ মনে করার চেষ্টা করলো এর আগে কখনো কারো এত সুন্দর চুল দেখেছে কিনা, কিন্তু ফলাফল শূন্য। এমনি ইয়াদ মেয়েদের দেখে দূরত্ব বজায় চলে। তাছাড়া যা মেয়ে তার চোখে পড়েছে সবারই কাঁধ পর্যন্ত খুব স্টাইল করা চুল। চুলের এমন ন্যাচারাল লুক ইয়াদ আগে দেখেছে বলে মনে পড়ছে না। ইয়াদের পরিচিত মানুষগুলো এখন ইয়াদকে দেখে চিনতে পারবে না, কারণ সব সময় কপালের ভাঁজে বিরক্তি নিয়ে চলা ইয়াদ আর এখনকার ইয়াদের পার্থক্য আকাশ পাতাল। এই ইয়াদের কপালের ভাঁজে বিরক্তি নয়, গভীর কালো চোখে আজ মুগ্ধতা বিরাজ করছে। ইয়াদ নিজেকে প্রশ্ন করছে সে কি করছে এসব, আর সে কি ভুলে যাচ্ছে মেয়েরা কালসাপ, ভালোবাসার মায়ায় জড়িয়ে তা গলার ফাঁসে পরিণত করবে। না না, ইয়াদের তো এ মায়া আটকালে চলবে না, তার প্রতিশোধ নিতে হবে, খুব ভয়ঙ্কর প্রতিশোধ, তার বাবার সাথে হওয়া অন্যায় আর প্রতারণার প্রতিশোধ। ইয়াদ কাউকে ছাড় দেবে না। ইয়াদ ঘৃণা করে মেয়েদের আর তাদের সৌন্দর্যকে, কারণ নিকৃষ্ট মেয়েগুলো নিজের রূপকে কাজে লাগায় উদ্দেশ্য হাসিল করতে। ইয়াদ ঘৃণা করে তার পূর্বপুরুষদের রেখে যাওয়া বিশাল এই হামিদ সাম্রাজ্যকে। আজ শুধু এই সাম্রাজ্যের জন্য ইয়াদের চোখে সবাই অপরাধী, সবাই ঘৃণিত। কি লাভ হয়েছে এই এত সম্পত্তির উত্তরাধিকারী হয়ে? তার শৈশব ধ্বংস করে দিয়েছে এই সম্পদ। ইয়াদের মনে হতো তার থেকে রাস্তায় বড় হওয়া ছেলেটা সুখী, কারণ সে দিন শেষে একবেলা খেয়ে বাবা মায়ের ভালোবাসার চাদরে জড়িয়ে যেত, আর দিন শেষে ইয়াদ হয়ে পড়তো নিঃসঙ্গ আর একা। ইয়াদ ইমার দিকে তাকিয়ে থাকলেও তার মনে এখন ভাসছে পুরনো কিন্তু তিক্ততার স্মৃতি, যা তাকে হাসতে ভুলিয়ে দেয়, তাকে করে তোলে ভয়ঙ্কর আর কঠিন একজন মানুষ। ইয়াদের চিন্তার মাঝেই তার চোখ মুখ লাল হয়ে গেল রাগে, তবু থ মেরে বসে রইল। এ যেন কোনো ঝড়ের আগ মুহূর্ত। ইয়াদ গম্ভীর আর থমথমে গলায় বলল, আমার সামনে থেকে এখনই চলে যাও, না হলে তার পরিণতি ভালো কিছু হবে না। ইয়াদের হঠাৎ কথায় ইমা চমকে পেছনে তাকালো, আর ইয়াদের চোখ মুখ দেখে ভয় পেয়ে গেল। কি হয়েছে বুঝতে পারল না। সে তো কিছু করেনি, তাহলে ইয়াদ এমন করছে কেন? ইমা ইয়াদের সামনে দাঁড়িয়ে বলল, কি হয়েছে আপনার? আপনাকে এমন লাগছে কেন? ইয়াদ তখনও সেভাবেই থ মেরে বসে আছে দেখে ইমা ভয়ে ভয়ে নিজের কাপা হাতটা ইয়াদের কাঁধে রেখে বলল, আপনি ঠিক আছেন? ইয়াদ অগ্নি দৃষ্টিতে তাকালো ইমার হাতের দিকে, যেটা এখন তার কাঁধে অবস্থান করছে। তা দেখে তার রাগ যেন কয়েক গুণ বেড়ে গেল। এই মেয়ের সাহস হলো কিভাবে আবরার হামিদ ইয়াদকে স্পর্শ করার? চোখ দুটো অগ্নিকুণ্ড রূপ ধারণ করেছে। ইমা হাতটা কাঁধে রাখার পরও অসম্ভব কাঁপছে ইমার হাতটা। ইয়াদ নিজের কাঁধের দিকে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে ধমক দিয়ে বলল, রিমুভ ইউর হ্যান্ড ফ্রম মাই শোল্ডার। ইমা কেঁপে উঠল ইয়াদের ধমকের সুরে কথা শুনে, আর কাঁপাকাঁপি আরও বেড়ে গেল। ইমা খুব করে চাইছে হাতটা সরিয়ে নিতে, কিন্তু ইমা পারছে না। মনে হচ্ছে অদৃশ্য কোনো শক্তি তার হাত আটকে রেখেছে, হয়তো অতিরিক্ত ভয়ের ফলে। ইয়াদ এক ঝটকায় ইমার হাত সরিয়ে দিয়ে বেড থেকে উঠে দাঁড়ালো। ইয়াদ ইমার হাত মুচড়ে ধরে বলল, তোমার সাহস হলো কি করে আমাকে টাচ করার? মেয়েদের ছায়াও আমি ঘৃণা করি, আর তুমি আমাকে টাচ করলে কোন সাহসে? ইয়াদের এমন কথায় ইমা ভয় পাওয়ার চাইতেও বিস্মিত হলো কয়েক গুণ বেশি। ইমা কাপা গলায় বলল, মেয়েদের যদি এতই ঘৃণা করেন তাহলে বিয়ে কেন করেছেন? ইয়াদ ইমার হাতটা ঝটকা দিয়ে সরিয়ে বলল, বিয়ে করেছি আমার বোনের জন্য, কারণ আমার বোন আমার কাছে ভাবি চেয়েছে, তাই রাজি হয়েছি, আর মিসেস রুবিনা কবিরের চাল জানতে পেরে রাজি হয়েছি। ইয়াদ শেষের কথাটা রহস্যময় এক চিলতে হাসি দিয়ে বলল। ইমা অবাক হয়ে বলল, বোন বিয়ে করতে বলল আর মেয়েদের ঘৃণা করা সত্ত্বেও বিয়ে করে নিলেন? এত ভালোবাসেন বোনকে? কিন্তু কেন? সেও তো একটা মেয়েই। ইমার এহেন কথায় ইয়াদ রেগে ইমার গাল চেপে ধরে বলল, সাবধান,
তোদের মতো থার্ড ক্লাস মেয়েদের সাথে আমার বোনের একদম তুলনা করবি না। আমার বোনকে আমি আমার নিজের হাতে বড় করেছি। নারী জাতির ধোঁকাবাজির ছায়া ওর উপর পড়তে দেয়নি। একদম ফুলের মতো পবিত্র আমার বোনের মন। ইমা এক দৃষ্টিতে ইয়াদের দিকে তাকিয়ে থেকে বলল, আপনার বোন পবিত্র ভালো, আর বাকি সবাই লোভী? ইয়াদ রেগে বলল, হ্যাঁ, তাই সব মেয়ে ধোঁকাবাজ, ছলনাময়ী। নিজের স্বার্থের জন্য যে জাতি নিজের অনাগত সন্তানকে খুন করার চিন্তা করতে পারে তারা কখনো ভালো হতে পারে না, কখনো না। ইমা অবাক হয়ে বলল, মানে? ইয়াদ কিছু না বলে দরজা খুলে সজোরে দরজাটা ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে গেল। ইমা সেদিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ইমা বুঝতে পারছে না ইয়াদ এমন কেন করছে, তবে এইটা বুঝতে পারছে এর আগে গম্ভীর চেহারার আড়ালে অনেক বড় কোনো রহস্য লুকিয়ে রেখেছে। সে আর কোনো কারণে নারী জাতির সম্পর্কে হয়েছে নিকৃষ্ট ধারণা। ইমা বোঝার চেষ্টা করছে তার ভবিষ্যৎ কি ফলাফল হিসেবে চোখ ভরে এলো পানিতে। বিড়বিড় করে বলল, সুখের প্রত্যাশাকারী তো সবাই, কিন্তু প্রদানকারী কেবলমাত্র মহান আল্লাহ তাআলা। সুখ যাকে দেওয়ার আল্লাহ তাআলা তাকেই দেবে, আর যাকে না দেওয়ার সে হাজার চেষ্টা করেও সুখের দেখা পাবে না। ইমা কিছু না ভেবে বেডে শুয়ে পড়ল। চোখের পানি ফেলতে ফেলতে একসময় ঘুমের দেশে তলিয়ে গেল। ইমাকে তখন কথাগুলো বলতে বলতে অতীতের কিছু তিক্ত স্মৃতি ধরা দিয়েছিল ইয়াদের চোখের পাতায়, আর তা কোথা থেকে যেত রাগী চোখে পানির আগমন ঘটিয়েছিল। তাই ইমার সামনে থেকে চলে আসে সে। ইয়াদের চোখের পানি সেদিনের পর না কেউ দেখেছে আর না কোনোদিন দেখবে। ইয়াদ বাড়ির ছাদে দাঁড়িয়ে কিছু সময় রাতের হাসতে থাকা আকাশটা দেখতে লাগলো। প্রকৃতির হাসি দেখলে এদের বড্ড হিংসা হয়। ইয়াদ মনে হয় প্রকৃতি হাসতে হাসতে তাকে উপহাস করে বলে, ইয়াদ, তুই হাসতে ভুলে গেছিস। শেষ কবে প্রাণ খুলে হেসেছিলি তোর মনে আছে তো ইয়াদ? আর এসব প্রশ্নের উত্তর ইয়াদ দিতে পারে না। একসময় প্রকৃতির সাথেও রাগ করে নিজেকে ব্যস্ত করে তোলে কাজের মাধ্যমে। ছেলেদের কাঁদতে হয় না, কিন্তু ইয়াদের মাঝে মাঝে ইচ্ছে হয় চিৎকার করে কেঁদে বুকের জমা কষ্টটা বের করে দিতে, কিন্তু ইয়াদ কাঁদতেও পারে না। কষ্টগুলো দিনের পর দিন, মাসের পর মাস আর বছরের পর বছর বুকের মাঝে জমতে জমতে তাকে পাথর করে দিয়েছে এখন। সবাই জানে ইয়াদ রাগী, কিন্তু তার এই রাগী আর কঠিন হওয়ার পেছনের কারণটা কেউ জানতে চায় না। ইয়াদ বিড়বিড় করে বলল, আমার বোনটা কিভাবে ছলনাময়ী হবে ইমা? সে নিজেই তো মা নামক এক ছলনাময়ীর শিকার। জানোই মা, আমি আজও এই হিসাবটা মিলাতে পারিনি। একটা মেয়ে খারাপ হতে পারে, একটা স্ত্রী খারাপ হতে পারে, কিন্তু একজন মা কিভাবে এত জঘন্য হয়? কিভাবে কিভাবে এর উত্তর আমি আজও পাইনি। না না, যে জাতি মা নামক একটা পবিত্র শব্দের সাথে ছলনা করতে পারে সে জাতির কোনো রূপেই ভালো হতে পারে না, কখনো না। আমি আমার বাবার মতো ভুল কখনো করব না, কোনো দিনও না। ইয়াদ আবার রাগে অগ্নিমূর্তির রূপ ধারণ করে রুমের দিকে পা বাড়ালো। রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই চোখে পড়ল বেডের উপর শুয়ে থাকা এক পরীর উপর। এতটুকু সময়ে ঘুমিয়ে কাদা হয়ে গেছে ইমা। ভেজা চুলগুলো বালিশের উপর দিয়ে এলিয়ে নিচের দিকে নামিয়ে দেওয়া, যা থেকে টপ টপ পানি পড়ে ফ্লোর ভিজে যাচ্ছে। রুমের এসি বন্ধ, তবে ফ্যানটা চলছে, আর তাতে এমার ছোট ছোট চুলগুলো উড়ে বেড়াচ্ছে এমার সারা মুখময় জুড়ে। কালো রঙের লম্বা হাতের ব্লাউজ আর কালো একটা শাড়ি গায়ে জড়ানো ইমার। শাড়ি পরা দেখে মনে হচ্ছে এটাতে সে অভ্যস্ত আগে থেকেই। ইমার বন্ধ চোখের দিকে তাকিয়ে থাকলো ইয়াদ। পরক্ষণে নিজের মধ্যে ফিরে এলো সে। কেবলই ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছিল ইমা, কিন্তু সেটা বেশি সময় স্থায়ী হলো না। ইমা ঘুমের মধ্যে অনুভব করলো তার হাত ধরে হ্যাঁচকা টানে তাকে কেউ বসিয়ে ফেলেছে। চমকে গেল ইমা। কি হয়েছে বুঝতে পারল না। কিছু সময় পর যখন বুঝতে পারলো তখন খেয়াল করলো চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে ইয়াদ তার ঠিক সামনে। ইয়াদকে দেখে ভয়ে একটা ঢোক গেল ইমা। এই কিছু মুহূর্তের মধ্যে ইমা অনেকটা বুঝে গিয়েছে ইয়াদ কেমন। ইমা ভয়ে ভয়ে বলল, কি কি হয়েছে? ইয়াদ দাঁতে দাঁত চেপে বলল, তুমি আমার বেডে শুয়েছ কোন সাহসে? তুমি ভাবলে কিভাবে আমি একটা মেয়ের সাথে আমার বেড শেয়ার করব? ইমা ভীত গলায় বলল, তাহলে আমি কোথায় ঘুমাবো এখন? ইয়াদ একই ভঙ্গিতে বলল, তুমি কোথায় ঘুমাবে আই ডোন্ট কেয়ার, বাট আমার বেডে নয়। বেড ছেড়ে রুমে যেখানে খুশি শুতে পারো, বাট রুমের বাইরে যেতে পারবে না। এই রুমের দরজার বাইরে সবাইকে বোঝাবে তুমি আমার সাথে অনেক হ্যাপি। আমি তোমাকে চোখে হারাই, বিশেষ করে মিসেস রুবিনা কবিরকে এটা বোঝাবে। মা না বলে বারবার নিজের মায়ের নাম বলাতে অবাক হয়ে ইয়াদের দিকে তাকালো ইমা। সে কিছু বলার আগে ইয়াদ আবার বলল,
ভুলেও যদি আমাদের সম্পর্ক তুমি মিসেস রুবিনা কবিরের সামনে প্রকাশ করার চেষ্টা করেছ, আমার সবচেয়ে নিকৃষ্ট রূপ তুমি দেখবে, মনে রেখো। ইমাও তার মায়ের ওপর অভিমান করে আছে, তাই বলে ইয়াদের বারবার নিজের মায়ের নাম বলা তার সহ্য হলো না। ইমা বলল, উনি আপনার মা হয়, বারবার ওনার নাম বলছেন কিভাবে আপনি? ইয়াদ ইমার সাহস দেখে অবাক না হয়ে পারছে না। তার একটা কথায় উত্তরও ছেড়ে দিচ্ছে না ইমা। এতে ইয়াদের রাগ আরও বেড়ে গেল। আবার ইমার গাল চেপে ধরল ইয়াদ। ইমা এবার নিজের গাল ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো। তা দেখি ইয়াদ আরও শক্ত করে ধরে বলল, জন্ম দিলেই কেউ মা হতে পারে না। মা শব্দের মহত্ব অনেক বড়, সেটা যার তার সাথে জুড়ে তার অপমান করতে চাই না আমি। ইমা ওভাবে থেকেই বলল, মা তো মাই, তার সাথে অভিমান করা যায়, তবে তাকে ঘৃণা করা যায় না। ইয়াদ ইমার মুখে রুবিনা কবিরের সাপোর্ট সহ্য করতে পারছে না। ইমার এই সাপোর্টে ইয়াদের বিশ্বাস আরও দৃঢ় হচ্ছে ইমা রুবিনা কবিরের পক্ষে কাজ করার জন্যই তাকে বিয়ে করেছে। ইয়াদ দাঁতে দাঁত চেপে বলল, কত টাকা দিয়েছে রুবিনা কবির তোকে আমার জীবনে আসার জন্য? ইমা যেন ইয়াদের কথায় আকাশ থেকে পড়ল। কিসের টাকার কথা বলছে ইয়াদ, সেটা ইমার বোধগম্য হচ্ছে না। ইমা চমকে বলল, কিসের টাকার কথা বলছেন আপনি? আমি কেন টাকা নিব? ইয়াদ তাচ্ছিলের হাসি হেসে বলল, হয় তুমি অতিরিক্ত চালাক, না হলে অতিরিক্ত বোকা, আর তাই আমাকেও বোকা মনে করো। ইয়াদ ইমাকে ছেড়ে বেডে বসে বলল, তোমার কি মনে হয় তোমার মতো চালচুলোহীন একটা মেয়েকে রুবিনা কবির বিনা স্বার্থে এই বাড়ির বউ করে নিয়ে এসেছে, সেটা আমি বিশ্বাস করে নিব? তোমার এই মনে প্রশ্ন জাগে না তুমি এই বাড়ির বউ হওয়ার যোগ্য কিনা? ইমা ইয়াদের কথায় থমকে গেল। সত্যি তো, তার মতো এতিম অসহায় মেয়ে কি আবরার হামিদ ইয়াদের মতো সফল বিজনেসম্যানের স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে? আর মিসেস রুবিনা কবির কীভাবে তাকে নিজের এমন ছেলের বউ করে আনতে পারে? সে তো সত্যি যোগ্য নয় ইয়াদের। ইয়াদ তার ছেলের হাসি দিয়ে বলল, কি হলো, কথা বন্ধ হয়ে গেল? ইমা কিছু না বলে মাথা নিচু করে ফেলল, আর বরাবরের ন্যায় চোখের পানি তার সঙ্গী হলো। ইয়াদ আবার বলল, মিসেস রুবিনা কত টাকা দিয়েছে তোমাকে? ইমা অসহায় দৃষ্টিতে ইয়াদের দিকে তাকিয়ে বলল, বিশ্বাস করুন, আমি সত্যি কোনো টাকার কথা জানি না। ইয়াদ সামনের দিকে তাকিয়ে বলল, বিশ্বাস আর নারী জাতিকে, সেটা এই জন্মে আমার পক্ষে সম্ভব নয় মিসেস ইসমাত আবিয়াতিমা। অফিস থেকে মোটা অঙ্কের টাকা সরিয়েছে মিস্টার ডিকে আর মিসেস রুবিনা কবির, সেটা আমি জেনে গেছি, আর তার প্রমাণও আছে আমার কাছে। আর এটাও জেনে গেছি টাকাগুলো ব্যয়ের উৎস তুমি, তাই আমার সামনে নাটক করে লাভ নেই। যা যা জানো সব বলে দাও, এতে তোমারই মঙ্গল। ইয়াদের সব জানা খুব বেশি প্রয়োজন, তাই নিজেকে অনেক কষ্টে শান্ত রেখে ইমার পেট থেকে সব কথা বের করার চেষ্টা করছে। তবে ইমার বারবার অস্বীকার করা দেখে ইয়াদের রাগ ধাপে ধাপে বাড়ছে। কতক্ষণ কন্ট্রোল করতে পারবে সেটা ইয়াদের জানা নেই। ইমা ভেজা গলায় বলল, বিশ্বাস করুন আমার কথা, আমি সত্যি টাকার বিষয়ে কিছু জানি না। ইয়াদ চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো, কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারল না। এতক্ষণের পুষে রাখা সব রাগ বেরিয়ে গেল। ইয়াদ আগের মতো রক্তচক্ষু করে তাকালো ইমার দিকে। ইয়াদ এবার ইমার হাত ধরে এক টানে বেড থেকে ফেলে দিল ফ্লোরে। ইমা হাঁটুতে ব্যথা পেয়ে আহ করে উঠল। এতে ইয়াদের মনে কোনো মায়ের সৃষ্টি হলো না, বরং এটা ইমার অভিনয় মনে করলো। ইয়াদ রেগে অগ্নিমূর্তি হয়ে বলল, কি ভেবেছিস তুই? না বললে আমি বার করতে পারবো না? এই ইয়াদ যেটা করতে চায় সেটা করেই ছাড়ে। তুই বললে তোর জন্য ভালো হতো, আর আমার জন্য সহজ, বাট তুই ভালো কিছু পাওয়ার যোগ্যই না। আর কান খুলে শুনে রাখ, ভুলেও যদি রুবিনা কবিরের সামনে প্রকাশ করিস আমি টাকার বিষয়ে সব জেনে গিয়েছি, তাহলে সেটাই তোর শেষ দিন হবে। আর ইয়াদের হাতে মৃত্যু মানে মৃত্যুর আগে জাহান্নামের কষ্টের নমুনা দেখা। তাই এই রূপের কথা যেন দরজার বাইরে না যায়। আর আমার থেকে সবসময় 10 হাত দূরত্ব বজায় রাখবি, সেটা তোর জন্য ভালো হবে। কথাগুলো শেষ করে ইয়াদ বেডে শুয়ে পড়ল কপালে হাত রেখে। আর ইমা ফ্লোরে বসে ফুপিয়ে কাঁদতে লাগলো। কান্নার শব্দ শুনে ইয়াদ বিরক্ত হয়ে বলল, আর একবার যদি আমার কানে কান্নার শব্দ আসে, ছাদ থেকে নিচে ছুঁড়ে ফেলে দেব। ইয়াদের কথায় ইমা ভয় পেয়ে মুখ চেপে ধরে কান্না আটকানোর চেষ্টা করল। ইয়াদ আবার বলল, টাকার লোভে আবরার হামিদ ইয়াদকে বিয়ে করে জীবনে সবচেয়ে বড় ভুল করেছ, সেটা হাড়ে হাড়ে টের পাবে সারা জীবন মিসেস ইসমাত আবিয়াতিমা। তুমি যদি ভেবে থাকো আমি তোমাকে ডিভোর্স দিব, তাহলে সেটা সম্পূর্ণ ভুল।
আমার সাথে সারা জীবন কাটানোই হবে তোমার শাস্তি, কারণ আমি মনে করি আমার থেকে নিকৃষ্ট আর ভয়ঙ্কর মানুষ পৃথিবীতে আর দুটো নেই। ইমা এবার খানিকটা রেগে বলল, কি করলে বিশ্বাস করবেন আমি টাকার বিষয়ে কিছুই জানি না? আমার মৃত বাবার নামে কসম করে বললে? ইমার রাগী গলায় এমন কথা ইয়াদ চমকে উঠে তাকালো ইমার দিকে। ইয়াদ রেগে বলল, তোমার সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। তুমি আমার সাথে উঁচু গলায় কথা বললে? ইয়াদের রাগী গলায় ইমার কলিজা কেঁপে ওঠে। ইমা কখনোই অন্যায় মুখ বুজে সহ্য করে না। নিজের ওপর কেউ মিথ্যা অপবাদ দিলে সেটা আরও বেশি সহ্য হয় না তার। প্রতিবাদ করতে না পারলেও নিজেকে প্রমাণ করার চেষ্টা অবশ্যই সে করে। কিন্তু ইমা বুঝতে পারেনি ইয়াদের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হলে মুখের বলাতে কাজ হবে না, বরং প্রমাণ জোগাড় করতে হবে। ইয়াদ ইমাকে চুপ করে থাকতে দেখে বলল, আর একটা আওয়াজ যদি আমার কানে আসে তাহলে সেটাই করব যেটা একটু আগে বলেছি। ইয়াদ আগের মতো শুয়ে পড়ল আর ইমা তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। কত কত স্বপ্ন ছিল ইমার নিজের বিয়ে নিয়ে। এক নিমিষে স্বপ্নগুলো দুঃস্বপ্নে পরিণত হলো তার। ফ্লোর থেকে উঠে টলতে টলতে ইমা বেলকনির দিকে পা বাড়ালো। বেলকনির চেয়ারটাতে বসে আকাশের দিকে তাকালো। কি সুন্দর আর স্বচ্ছ আজকের আকাশ। তারাগুলো মিটমিট করে জ্বলছে যেন ইমার দিকে তাকিয়ে হাসছে। ইমা আনমনে বলে উঠল, বাবা, তুমি থাকলে কি আমার জীবনটা এমন হতো? সহ্য করতে পারতে তোমার ইমা মায়ের এত কষ্ট? ইমা চোখ বন্ধ করে নিল আর চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ল গাল বেয়ে। ইমা হঠাৎ অনুভব করলো তার গালের পানিটা কেউ সযত্নে মুছে দিল আর তাতে ইমার ঠোঁটের কোণে মুচকে হাসি ফুটে উঠল। কি অদ্ভুত অনুভূতি হচ্ছে ইমার এখন। চোখের কোণে পানি, আবার ঠোঁটের কোণে মুচকি হাসি। ইমা হাসিটা বজায় রেখে বলল, বাবা। ইমরুল বলল, হ্যাঁ মা বল। ইমা চোখ খুলল না, কারণ চোখ খুললে আর সে খুঁজে পাবে না তার বাবাকে। কারণ তার বাবা কেবলই তার অনুভূতি, কল্পনা। ইমা বলল, আমার চোখের কোণে পানি দেখে তোমার কষ্ট হয় না? ইমরুল ভেজা গলায় বলল, হয় রে মা, খুব বেশি কষ্ট হয়। কলিজাটা ছিঁড়ে যায়। আমার তো সবসময় তোর হাসি মুখটা দেখতে ইচ্ছে করে। সে পিচি ইমার মতো, যার হাসির শব্দে আমার বাড়িটা মুখরিত হয়ে থাকতো। ইমা এবার আর হাসিটা বজায় রাখতে পারল না। ডুকরে কেঁদে উঠে বলল, তাহলে আমায় একা রেখে চলে গেল কেন? আর মাও আমার কথা একবার ভাবল না। এবার আর ইমরুলের কোনো উত্তর নেই। ইমা চোখ খুলল, কোথায় তার বাবা? কেউ নেই তার পাশে, সে নিঃসঙ্গ একা। কেউ নেই তার পাশে, কেউ না। ইমা আবার চোখ বন্ধ করে নিল, কাঁদতে লাগলো নিঃশ্বাসে, যাতে তার কান্নার শব্দ কাউকে বিরক্ত করতে না পারে। অনেকটা সময় পর ইমার হালকা শীত লাগতে শুরু করলো। উঠে রুমের দিকে পা বাড়ালো। সোফায় শুয়ে পড়ল গুটিসুটি মেরে। সোফা আকারে বড় হওয়ায় সমস্যা হলো না ঘুমাতে। আরমান বেলকনিতে বসে সিগারেটের ধোঁয়া উড়িয়ে যাচ্ছে। মাত্র একদিনে তার চেহারার রং বদলে গেছে। সে ইমাকে হারিয়ে ইমার মর্ম বুঝতে পেরেছে। তার জীবনের কতটা জায়গা জুড়ে ইমার বসবাস ছিল সেটা ইমার একদিনের অনুপস্থিতি তাকে হারে হারে বুঝিয়ে দিয়েছে। গ্রাম বাংলায় একটা কথা প্রচলিত আছে, দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বুঝতে পারে না। যখন হারিয়ে ফেলে তখনই সে বুঝতে পারে কি হারিয়েছে। আরমানের অবস্থাও তাই হয়েছে। যখন ইমা ছিল তার এক বিন্দু মূল্য সে দেয়নি, শুধু দিয়েছে অপমান, অবহেলা আর মায়ের কাছে শারীরিক নির্যাতনের শিকার হতে। একদিনই আরমানের চেহারা বদলে গেছে। স্টাইলিশ চুল, অ্যাটিটিউড নিয়ে চলাফেরা কিছুই নেই তার। ইমার নিষ্পাপ মুখ তাকে কুরে কুরে খাচ্ছে। উস্কো চুল, কুকরানো শার্ট, না ঘুমানোর জন্য চোখগুলো রক্ত লাল বর্ণ ধারণ করেছে। আরমানকে দেখে ক্রাশ খাওয়া মেয়েগুলো এই অবস্থায় তাকে দেখলে ক্রাশ খাবে না, বরং পাগল ভেবে ভয় পাবে। আরমান আজ ভার্সিটি যায়নি, বলেছে সে অসুস্থ, যেতে পারবে না। ভাইয়া আসবো? কথার গলা শুনল বেলকনি থেকে। আরমান সিগারেট ফেলে দিল হাত থেকে। কথা তার রুমে আসে না বললেই চলে। তাহলে আজ কি মনে করে, তাও আবার এত রাতে? কথাগুলো চিন্তা করতে করতে আরমান বলল, হ্যাঁ আয়, কিছু বলবি? কথা রুমে এসে দেখে আরমান রুমে নেই, তাই এদিক ওদিক তাকালো আওয়াজ কোথা থেকে আসছে জানার জন্য। বেলকনির দিকে চোখ গেলে দেখতে পেল আরমানকে। সেদিকে পা বাড়িয়ে বলল, সরি ভাইয়া, এত রাতে বিরক্ত করার জন্য। বেলকনিতে পা রাখতেই কথার নাকে তীব্র সিগারেটের গন্ধ ধাক্কা খেল। বমি চলে এলো কথার, তাই বেলকনি থেকে কয়েক পা পিছিয়ে রুমে অবস্থান করল। আরমান বলল, না ঠিক আছে, কি দরকার সেটা বল এখন। কথা মাথা নিচু করে বলল, আসলে ভাইয়া, ইমা আপুর বিয়ের জন্য 3 দিন কলেজ মিস করেছি। অনেক পড়া জমা হয়ে গেছে। ফ্রেন্ডের কাছে থেকে সব জেনে নিয়ে সেগুলো কমপ্লিট করছিলাম আগামীকাল কলেজের জন্য। কিন্তু ইংরেজিতে নতুন একটা অধ্যায় শুরু করেছে,
গতকাল, আর আমি সেটার কিছুই বুঝতে পারছি না। নিজে অনেক চেষ্টা করেছি, শেষে না পেরে বাধ্য হয়ে তোমার কাছে আসলাম। আরমান বোনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভাইয়ার কাছে আসতে হলেও কথাকে বাধ্য হয়ে আসতে হয়। না আসার কোনো উপায় যখন পায় না তখন আসে। এমনটা না হয়ে আর 5টা ভাই বোনের মতো তাদের সম্পর্কে ভালোবাসা, মান অভিমান, ঝগড়া, খুনসুটি মিলে একটা মিষ্টি সম্পর্ক হতে পারত। আরমান চাইলেই সম্পর্কটা তেমন হতো। কথা যখন থেকে বুঝতে শিখেছে, তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে সে এই পরিবারের অন্য সবার মতো সাদা চামড়ার মানুষ নয়। তাকে পদে পদে বৈষম্যটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে, আর তাই একটা সময়ের পর সে নিজেকে গুটিয়ে নিয়েছে সবার থেকে। যেমন শামুক খোলসের মাঝে নিজেকে গুটিয়ে নেয়, কথা আরমানের সাথে দূরত্ব তৈরি করতে থাকে, আর আরমানও কখনো চেষ্টা করেনি সেই দূরত্ব মিটিয়ে নেওয়ার, যার ফলস্বরূপ তাদের সম্পর্কটা আজ এখানে এসে দাঁড়িয়েছে। আরমান মনে মনে বলল, নিজের বোনের কষ্টটা কখনো বোঝার চেষ্টা করিনি, সেখানে তোমার কষ্ট বোঝার চেষ্টা করব কি করে? আমি আসলে মানুষটাই ভালো না, তাই ভালো ভাইও হতে পারিনি, আর না পেরেছি ভালো। আরমান বলল, তুই বেডে বস, আমি আসছি। কথা চুপচাপ গিয়ে আরমানের বেডে বসে পড়ল। আরমান তখন কথার পিছিয়ে যাওয়া দেখিয়ে বুঝতে পেরেছিল সে সিগারেটের গন্ধে পিছিয়ে গিয়েছে, তাই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ব্রাশ করে তারপর রুমে এলো। কথাকে বই বের করতে বলে হাত মুখে মুছে পরে সামনে এসে বসল। কথা একবারের জন্য চোখ তুলে তাকায়নি। তাকালে হয়তো দেখতে পেত নিজের ভাইয়ের বিধ্বস্ত অবস্থা। কথা অনেক ভালো স্টুডেন্ট, তাই আরমান অল্প বুঝেতেই সব বুঝে গেল। পরে শেষে আরমান বলল, অনেক রাত হয়ে গেছে, গিয়ে ঘুমিয়ে পড়। কথাও বাধ্য মেয়ের মতো বই গুছিয়ে উঠে সামনের দিকে পা বাড়ালো। তখনই আরমান আবার পেছন থেকে বলল, কথা শোন। এবার কথা ঘুরে তাকালো আরমানের দিকে, কিন্তু ভাইয়ের দিকে তাকিয়ে কথার বুক কেঁপে উঠল। এ কোন ভাইকে দেখছে সে? তার সামনে বসা মানুষটা তার ভাইয়া আরমানই তো, নাকি অন্য কেউ? সে চিন্তায় পড়ে গেল কথা। অনেক কষ্টে নিজেকে সামলে কথা বলল, কি হয়েছে ভাইয়া? আরমান অনেকটা ইতস্তত হয়ে জিজ্ঞেস করলো, ইমা কেমন আছে? কথা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তার ভাইয়া জিজ্ঞেস করছে ইমা আপু কেমন আছে? আরমানের আচরণে সবসময় মনে হয়েছে ইমা তার সামনে মরে গেলেও সে ছুঁয়ে দেখবে না, আর আজ সেই মানুষের মুখে ইমার খবর জানতে চাওয়া স্বাভাবিকের থেকে অনেক বেশি অবাক করলো কথাকে। আরমান উত্তর না পেয়ে আবার বলল, কি হলো, কথা বলছিস না কেন? কথা বলল, আপু ভালো আছে, অনেক ভালো আছে, এই নরক থেকে চলে গিয়ে। কথার উত্তর আরমানের বুকে তীরের মতো বিঁধল। সত্যি কি ইমার জন্য এবারই নরকে পরিণত করেছিল সে? কথা আবার বলল, আজকে ইমা আপুকে একদম প্রিন্সেস মনে হচ্ছিল, কি যে সুন্দর লাগছিল বলে বোঝাতে পারবো না ভাইয়া। কথা কি বলেছে সেটা আরমানের কানে আঘাত করলেও মস্তিষ্কে পৌঁছাতে পারছে না। বারবার একটা কথাই মনে হচ্ছে, ইমা ভালো আছে, এই নরকের চেয়ে অনেক ভালো। আরমান আনমনে বলে উঠল, ঠিক আছে, তুই এখন যা। কথা চলে গেল। আরমানের কি হয়েছে সেটা চিন্তা করতে করতে আর আরমান বেডে গায়ে এলিয়ে দিল। তার চিন্তাভাবনা এখন সব একজনকে ঘিরেই, আর সেটা ইমা। একই স্বপ্নে ঘুম ভাঙল ইয়াদের। কিছু সময় মাথাটা চেপে ধরে বসে রইল। এই স্বপ্ন থেকে সে কবে মুক্তি পাবে তার জানা নেই। ইয়াদ নিজেও এখন চায় না এই স্বপ্ন থেকে মুক্তি পেতে, কারণ এই স্বপ্ন প্রতিদিন তার প্রতিশোধের নেশা আরও বাড়িয়ে দেয় কয়েক গুণ। দূর থেকে ভেসে এলো আজানের ধ্বনি। ইয়াদ বেড থেকে নামতে গেলে তার চোখ পড়ে সোফায়। গুটিসুটি মেরে শুয়ে আছে ইমা। শাড়িটা গায়ে ভালো করে পেঁচিয়ে রেখেছে, তবু মৃদু কাঁপছে শীতে। রুমে এসি চলছে, শীত লাগারই কথা। শীতে ইমার গোলাপি ঠোঁট থেমে থেমে কেঁপে উঠছে। ইয়াদের চোখ আটকে গেল ইমার কাপা ঠোঁটে। ইয়াদ শুধু ইমার চোখই খেয়াল করেছে আগে, কিন্তু আজ পুরো মুখটা স্ক্যান করছে সে। মৃদু কাপা গোলাপি ঠোঁট, সরু নাক, ঘন পাপড়িতে ঘেরা গোল গাল চোখ, দুধে আলতা গায়ের রং। এক কথায় ইয়াদের চোখের সামনে কোনো মানবী নয়, বরং জান্নাতের হুর শুয়ে আছে, এটাই মনে হচ্ছে ইয়াদের। এত সুন্দর আর নিখুঁত একটা মানুষ কি করে হতে পারে? নিজের অজান্তে ইয়াদ পা বাড়ালো সোফার দিকে। ইমা সামনে গিয়ে ফ্লোরে হাঁটু মুড়ে বসল। ইয়াদের ইচ্ছে করছে এটা হুর নাকি কোনো মানবী সেটা ছুঁয়ে দেখতে। কি নিষ্পাপ মুখ! ইয়াদ নিজের হাতটা ইমার কাঁপতে থাকা ঠোঁটের কাছে নিয়ে গেল। ইমার ঠোঁটে ছুঁই ছুঁই করছে ইয়াদের হাত। মুহূর্তে ইয়াদ ছিটকে দূরে সরে এলো। এটা সে কী করছিল? ভাবতে ইয়াদের নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। ইয়াদ উঠে তৎক্ষণাৎ ওয়াশরুমে চলে গেল। ইচ্ছে মতো চোখে মুখে পানি দিতে লাগলো। এমন একটা ভুল সে কী করে করছিল ভেবে পাচ্ছে না ইয়াদ। এটা কি তার বিপরীত জেন্ডারের প্রতি আকর্ষণ নাকি অন্য কিছু?
না না, ইয়াদের অন্য কোনো নাম দিতে চায় না। এটা তার বিপরীত জেন্ডারের প্রতি আকর্ষণ মাত্র। যতই হোক সে একজন পুরুষ মানুষ, তার সামনে এত আবেগময়ী নারী অবস্থান করলে এটুকু হয়তো স্বাভাবিক। ইয়াদ নিজেকে অনেক উল্টাপাল্টা বুঝিয়ে শান্ত করল। অজু করে রুমে এসে জায়নামাজে দাঁড়িয়ে গেল। আজানের ধ্বনিতে ঘুম ভেঙে গেছে ইমার, তবে উঠতে ইচ্ছে করছে না একদমই, আর চোখও খুলতে ইচ্ছে করছে না। রাতে ভালো ঘুম হয়নি, কারণ রুমের লাইট জ্বালিয়ে রাখা ছিল সারা রাত। ইয়াদ ঘুমিয়ে পড়েছিল, তাই ইমা লাইট অফ করবে কি করবে না দ্বিধায় পড়ে গিয়েছিল। পরে লাইট অন রেখেই ঘুমিয়ে পড়ে। আলসেমি বাদ দিয়ে চোখ মেলে তাকালো সে, তবে চোখের সামনে যা দেখছে তা বিশ্বাসই হচ্ছে না তার। সাদা পাজামা, পাঞ্জাবি আর টুপি পরে নামাজ আদায় করছে ইয়াদ। ইমা ভালো করে নিজের চোখ কষলে আবার তাকালো, না সে ভুল দেখছে না, তবে ইয়াদকে এই পোশাকে যেন আরও বেশি সুন্দর লাগছে। মুখ থেকে শুভ্র আভা বের হচ্ছে। ইমার মনে হচ্ছে না চাইতেও ইমা বারবার মানুষটার প্রেমে পড়ছে। তবে ইমা জানে এই প্রেম হালাল, তাই নিজেকে বাধাও দিচ্ছে না। সব কিছু সময়ের উপর ছেড়ে সে প্রেমে পড়ছে নিজের স্বামীর। ইমার চিন্তাভাবনার মাঝে ইয়াদের নামাজ শেষ হয়ে গেল। উঠে জায়নামাজ ভাঁজ করতে গেলে ইমা বলে ওঠে, তুলতে হবে না, আমি নামাজ পড়ব। ইয়াদ হঠাৎ ইমার কথা শুনে চমকে তার দিকে তাকালো, আবার মুহূর্তে কপাল কুঁচকে ফেলল। এই মেয়ে আবার নামাজও পড়ে? প্রশ্নটা জাগলো ইয়াদের মনে, তবে প্রকাশ করল না। জায়নামাজ রেখে চলে গেল কাবাডের দিকে। ইমা ততক্ষণে ওয়াশরুমে চলে গেছে। ফ্রেশ হয়ে উজু করে বের হলো। ইমা নামাজে দাঁড়ালে ইয়াদ একটা ট্রাউজার আর সাদা রঙের স্যান্ডো গেঞ্জি নিয়ে ওয়াশরুমে চলে গেল। চেঞ্জ করে মিনি ছাদে এসে ট্রেডমিলে দৌড়াতে লাগলো। আর ইমার তখনকার মুখটা মনে পড়তে লাগলো। ইমা নামাজ শেষ করে এদিক ওদিক তাকিয়ে ইয়াদকে দেখতে পেল না। দরজার দিকে তাকিয়ে দেখলো ভেতর থেকে বন্ধ, মানে বাইরে যায়নি। জায়নামাজ ভাঁজ করে ছাদে এসে দেখলো ইয়াদ ট্রেডমিলে দৌড়াচ্ছে। ইমা একটু আগের ইয়াদ আর এই ইয়াদের মধ্যে মিল খুঁজে পেল না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে রুমে এলো সব গুছিয়ে নিতে। সব কাজ শেষ করে ইমা ছাদে এসে ইয়াদের এক্সারসাইজ দেখতে লাগলো, তবে একটু আড়াল থেকে, যাতে ইয়াদ জানতে না পারে। ইমা আবার প্রেমে পড়ল ইয়াদের নতুন রূপে। এই একা একজন লোক আর কত রূপ লুকিয়ে রেখেছে নিজের মধ্যে ভেবে পায় না ইমা। ইয়াদের এক্সারসাইজের সময় শেষ হলে সে একটু বসে রেস্ট নিয়ে রুমের দিকে পা বাড়ালে ইমা দ্রুত সরে এসে সোফায় বসে পড়ল, একটা ম্যাগাজিন হাতে নিয়ে। ইয়াদ নিজের জিনিসপত্র নিয়ে ওয়াশরুমে চলে যেতেই রুমের দরজায় কেউ নক করে। ইমা দরজা খুলে দেখে ইয়ানা দাঁড়িয়ে আছে, ধোয়া ওঠা কফির মগ হাতে নিয়ে। ইয়ানা মুচকি হেসে বলল, গুড মর্নিং ভাবি। ইমাও হেসে উত্তর দিল, গুড মর্নিং। ইয়ানা কফিটা এগিয়ে দিয়ে বলল, ওয়াশরুম থেকে বের হলে ভাইয়ার এটা প্রয়োজন হবে। সব সময় আমি দিই, আজ তুমি দাও, ভাইয়ার ভালো লাগবে। ইয়ানা ইমাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। আর ইমা কফির মগটা কী করবে ভেবে পাচ্ছে না। তার হাত থেকে ইয়াদ কফি খেতেই পারে না, ইমা সেটা জানে। কি হবে এবার? কফির মগ হাতে দাঁড়িয়ে আছে ইমা। হঠাৎ ওয়াশরুমের দরজা খোলার শব্দে সেদিকে তাকালো। ইয়াদ শুধু প্যান্ট পরে খালি গায়ে তাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বের হলো। ইয়াদকে খালি গায়ে দেখে ইমা কাঁপাকাঁপি শুরু করে দিল। এর আগে কখনো কোনো ছেলেকে এমন অবস্থায় দেখেনি, তাই একটু বেশি অস্বস্তি হচ্ছে। ইমা ইয়াদের বুকের দিকে তাকিয়ে একটা লোমের অস্তিত্ব খুঁজে পেল না। ইমা বিড়বিড় করে বলল, শুনেছি যাদের বুক ভর্তি লোম থাকে তাদের নাকি বুক ভরা দয়া মায়া আর ভালোবাসা থাকে। আর আমি সবসময় চাইতাম আমার স্বামীর জন্য বুক ভর্তি লোম থাকে, আর আমার জন্য থাকে বুক ভরা ভালোবাসা। আপনার বুকে লোম নেই বলেই হয়তো ভালোবাসা তো দূর, আপনার একটু দয়া মায়াও নেই। কথাটা আওড়াতে ইমার চোখ থেকে টুপ করে এক বিন্দু পানি গড়িয়ে পড়ল। ইমা সাথে সাথে মুছে নিল সেটা। কাপা গলায় বলল, আপনার কফি। ইমার গলা শুনে ইয়াদ ভ্রুকুচকে তার দিকে তাকালো। ইমা দরজার সামনে দাঁড়িয়ে আছে আর হাতে ধোয়া ওঠা কফির মগ। কফির মগ ইমার হাতে দেখতেই মুখে রাগের আভাস ফুটে উঠল ইয়াদের। হাতে থাকা হেয়ার ব্রাশটা ড্রেসিং টেবিলের উপর ছুঁড়ে ফেলে দিল। রেগে বলল, তুমি ভাবলে কি করে আমি তোমার হাতের কফি খাবো? ইমা ভয়ে ভয়ে বলল, ইয়ানা আপু আমার হাতে দিয়ে বলল আপনাকে দিতে। ইয়াদ রেগে বলল, যার তার হাতের কফি এই আবরার হামিদ ইয়াদ খায় না, সেটা হয়তো তার বোন ভুলে গেছে, তাই তোমার হাতে দিয়ে গেছে। দরকার হলে রাস্তার পাশের ফুটপাতের চায়ের দোকান থেকে সবচেয়ে অপ্রিয় জিনিস চা খেয়ে নিব, তবু তোমাদের মতো কোনো মেয়ের হাতের কফি খাবো না। কে বলতে পারে একদিন হয়তো এই কফির মগে বিষ মিশিয়ে খুন করতে পারো। ইয়াদের কথা ইমা বিস্ফোরিত চোখে তাকালো ইয়াদের দিকে। ইমার চোখে ভাসছে চরম বিস্ময়। সে কাউকে বিষ দিতে পারে, সেটা কেউ ভাবছে।
এটা যেন ইমাকে বিস্ময়ের চরম পর্যায়ে নিয়ে গেল। ইয়াদ লম্বা কদম ফেলে ইমার সামনে গিয়ে হাতের মগটা নিয়ে সজোরে আছাড় মারল ফ্লোরে। মগ ভাঙার শব্দে ইমা ভয়ে চমকে উঠল। কাঁপাকাঁপি আগের থেকেও বেড়ে গেল। ইয়াদ দাঁতে দাঁত চেপে বলল, এই ভাঙা মগ আর পড়ে যাওয়া কফি নিজের হাতে পরিষ্কার করবে। তোমার হাতে কফির যোগ্যতা এতটুকুই বুঝতে পেরেছ মিসেস আবরার হামিদ ইয়াদ? পরের কথাটা ইয়াদ তাচ্ছিল্যের সুরে বলল। তারপর আবার গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের কাজ করতে লাগলো। ইমা কিছু সময় তার দিকে তাকিয়ে চোখের পানি মুছে ভাঙা মগের টুকরো কোড়াতে লাগলো। হঠাৎ ইয়াদ বলে উঠল, আর একটা কথা, এই মগ ভাঙার কথা বা এই রুমের কথা যেন বাইরে না যায়, এমনকি আমার বোনের কানেও না। কথাটা মাথায় রেখো মিস। ওহ সরি মিসেস। ইমা মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। অন্যমনস্ক হয়ে ভাঙা টুকরো তুলতে গেলে হাতে লেগে যায় আর ইমা আহ করে ওঠে। ইয়াদ আগের মতো ভ্রুকুচকে তাকায় ইমার দিকে। ডান হাতে তর্জনী আঙ্গুল থেকে লাল রক্তের স্রোত বয়ে যাচ্ছে। আঙ্গুলটা শক্ত করে চেপে ধরে আছে ইমা। ইয়াদ ইমার দিকে আগানোর জন্য পা বাড়াতে গিয়ে আবার থমকে গেল। অন্য কারো যন্ত্রণাময় চিৎকার ইয়াদের শান্তির কারণ হয়, তাহলে আজ এই মেয়ের হাতে সামান্য রক্ত কেন এত বিচলিত করছে ইয়াদের মনকে, সেটা ইয়াদ বুঝতে পারছে না। ইয়াদের মন আর মস্তিষ্কে যুদ্ধ চলছে এখন। মন বলছে অনেক রক্ত বের হচ্ছে, গিয়ে সাহায্য কর, আর মস্তিষ্ক বলছে এই মেয়ে তোর সামনে মরে যাক, তাতে তোর কি? মস্তিষ্কের কাছে আজ ইয়াদের মন হেরে গেল, কারণ জোরটা মস্তিষ্কের বেশি ছিল। আবার ড্রেসিং টেবিলের আয়না দিকে তাকিয়ে গলায় বিরক্তি ভাব ফোটানোর চেষ্টা করে বলল, এখানে হাত ধরে বসে থেকে নাটক না করে ড্রয়ারে ফার্স্ট এড বক্স আছে, ব্যান্ডেজ করে নিয়ে তাড়াতাড়ি নোংরাটা পরিষ্কার করো। অপরিষ্কার অপরিচ্ছন্নতা আমি একদম সহ্য করতে পারি না। ইমা ইয়াদের কথা মতো উঠে গিয়ে বেডের সাইড টেবিলের ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স খুঁজে বের করে সোফায় বসে ব্যান্ডেজ করার চেষ্টা করতে লাগলো। তবে এক হাতে সুবিধা করতে পারছে না। ইয়াদ শার্টের বোতাম লাগাচ্ছে আর আরও চোখে ইমার দিকে তাকাচ্ছে। ইমা বারবার চেষ্টা করে কিছু করতে পারছে না। আঙ্গুলটা বেশ অনেকটা কেটেছে, তাই ব্যথা করছে। ইয়াদ দেখছে ইমা করতে পারছে না, তাই বিরক্ত হয়ে নিজে যাওয়ার জন্য এগোতে গিয়েও আবার পিছিয়ে যাচ্ছে। ভাইয়া ভাবি তোমাদের জন্য সবাই নিচে অপেক্ষা করছে, তাড়াতাড়ি এসো। ইয়ানার গলা শুনে ইয়াদ আর ইমা দরজার দিকে তাকালো। ইয়ানা দরজার সামনে এসে দাঁড়াতেই সোফা ইমার দিকে চোখ গেল। ইমার হাতে রক্ত দেখে ব্যস্ত হয়ে বলল, ভাবি কি হয়েছে তোমার? রুমে ঢোকার জন্য পা বাড়াতেই ফ্লোরে ভাঙা মগ নজর এলো তার। ইয়ানা ফ্লোরে তাকিয়ে বলল, এটা কিভাবে ভাঙল? ইমা কি বলবে বুঝতে পারছে না। ইয়ানা একবার ইমার দিকে তাকাচ্ছে, আবার ইয়াদের দিকে তাকাচ্ছে। ইমা কিছু বলবে তার আগে ইয়াদ বলে উঠল, আমার হাত থেকে পড়ে গেছে, আর সেটা তুলতে গিয়ে ইমার হাত কেটে গেছে। ইয়াদ নির্লিপ্ত গলায় বললেও ইয়ানা সন্দেহ হচ্ছে। তার ইয়াদের দিকে ভ্রুকুচকে তাকালো। ইয়াদ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বেডে বসে শো পড়তে লাগলো। আর তা দেখে ইয়ানা ইমার দিকে এগিয়ে গিয়ে সোফায় বসে ইমার হাত ধরে দেখলো। ইয়ানা আফসোসের গলায় বলল, ইস কতটা কেটে গেছে, তোমার কি দরকার ছিল এটা তোলার? একটা সার্ভেন্টকে বললেই হতো। ইয়ানার কথা শুনে ইমা ইয়াদের দিকে তাকালো, আর ইয়াদও ইমার দিকে আরও চোখে তাকালো। ইয়ানা মনোযোগ দিয়ে ইমার হাতে ব্যান্ডেজ করে দিতে লাগলো। ইমা তা দেখে মনে মনে বলল, এত ভালো বোনের এত বাজে একটা ভাই কিভাবে সম্ভব? ইয়াদ মনে মনে বলল, আমার বোন পুরো আমার বিপরীত, কারণ এই পৃথিবীর নির্মম সত্যি আর কুৎসিত চেহারা আমি ওকে দেখতে দেইনি। সব খারাপ জিনিস ওর চোখের আড়ালে রেখেছি, আর তাই এত সুন্দর ওর মন। নারকেলের শক্ত খোলসটা যদি আমি হই, তাহলে ভেতরে নরম অংশটা ইয়ানা। বাইরের পৃথিবীর সব খারাপ জিনিস থেকে শক্ত খোলসটা যেমন ভেতরে নরম অংশটা আড়ালে আগলে রাখে, আমি ইয়ানাকে খারাপ জিনিস থেকে আড়ালে আগলে রেখেছি। ইয়ানার সামনের খারাপ জিনিসের উপর কালো পর্দা দিয়ে রেখেছি। তবে সেটা সরাতে হবে খুব তাড়াতাড়ি। কঠিন বাস্তবের সামনাসামনি হতে হবে ইয়ানাকে। তার সময় এসে গেছে। হয়ে গেছে ভাবি, এবার নিচে চলো। ইয়ানার গলার আওয়াজে ইয়াদ ইমা দুজনেরই ভাবনার ইতি ঘটে। ইয়ানা ইমাকে সোফা থেকে ওঠাতে ওঠাতে বলে, ভাবি তুমি আমার সাথে চলো, আর ভাইয়া তোর হয়ে গেলে তাড়াতাড়ি চলে আসিস। ইয়াদ ছোট করে বলে, ইমা যেতে যেতে বলে ওঠে, কিন্তু নোংরাটা পরিষ্কার করা হলো না তো। ইয়ানা তার উত্তরে বলে, তুমি চলো, আমি সার্ভেন্ট পাঠিয়ে দিচ্ছি পরিষ্কার করার জন্য। ইমা আর কিছু বলল না, ইয়ানার সাথে যেতে লাগলো। বাইরে এসে হঠাৎ ইয়ানা আবার বলল, ভাবি তুমি বয়সে আমার 1 বছরের ছোট, আর সম্পর্কে বড়, তাই তোমাকে তুমি করে বলছি। তুমি কি রাগ করো এতে? ইমা ব্যস্ত হয়ে বলল, এমা না না, তা কেন হবে আপু, আপনি আমাকে যা ইচ্ছে বলতে পারেন।
ইয়ানা ইনোসেন্ট ফেস করে বলল, আপু বলছো ঠিক আছে, কিন্তু আপনি কেন করছো? নিজেকে বুড়ি বুড়ি মনে হয়তো। ইমা ভ্যাবাচাকা খেয়ে বলল, তাহলে কি বলবো? ইয়ানা মুচকি হেসে বলল, আপু বলো, প্রবলেম নেই, কিন্তু আপনি বলা যাবে না, তুমি করে বলতে হবে, বুঝেছ? ইমাও মুচকি হেসে বলল, ঠিক আছে। কথায় কথায় ডাইনিং টেবিলে পৌঁছে গেল দুজনে। রুবিনা কবির, ইয়াসির হামিদ আর ঈশান আগে থেকেই ছিল টেবিলে। ঈশান ইমাকে দেখে হাসি মুখে বলল, গুড মর্নিং সুইট ভাবি। ইমাও সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, গুড মর্নিং ভাইয়া। ঈশান মুখ গুমড়ো করে বলল, ভাবি আমি তোমার থেকে ছোট, তাহলে আমাকে ভাইয়া কেন বলছো? একটা মজার বিষয় দেখেছো ভাবি, আপু তোমার থেকে 1 বছরের বড়, আবার তুমি আমার থেকে 1 বছরের বড়। ব্যাপারটা ইন্টারেস্টিং না? ইমা ঈশানের দিকে তাকিয়ে আছে। এক ভাইয়ের মুখ থেকে কথা বের করতে হলে মনে হয় বোম মারতে হবে, আরেক ভাই বলতে শুরু করলে থামতে চায় না। ইমার কাছে সব আজব মনে হচ্ছে। রুবিনা কবির ঈশানকে ধমক দিয়ে বলল, তুমি এত বেশি কথা বলো কেন ঈশান? খাওয়ায় মন দাও চুপচাপ। রুবিনা কবিরের ধমকে ইমা একটু ভয় পেয়ে গেল, কিন্তু রুবিনা সেটা স্থায়ী হতে দিল না। ইমার দিকে তাকিয়ে মুচকি এসে বলল, গুড মর্নিং বৌমা। ইমাও বলল, গুড মর্নিং। রুবিনা আবার বলল, এখানে তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? গতকাল একটু ঝামেলা ছিল, বুঝতেই পারছো, তাই তোমার খোঁজ নেওয়ার সময় পাইনি। ইমা মাথা নিচু করে বলল, না না, আমার কোনো সমস্যা হচ্ছে না। রুবিনা কবির বলল, ঠিক আছে, কোনো সমস্যা হলে আমাকে বলবে। আর শোনো ইয়ানা আর ঈশান আমাকে মা বলে ডাকে, তাই তুমিও মা বলেই ডেকো, কেমন? ইমা মনে মনে বলল, আপনার বড় ছেলে আপনাকে মা বলে আর ডাকে কই? আসছে পর থেকে তো রুবিনা কবির বলে গলা শুকিয়ে ফেলেছে। রুবিনার আচরণে তাকে খারাপ মনে হচ্ছে না ইমার কাছে, তাই ইয়াদের এত রাগের কারণ বুঝতে পারছে না। ইমাটা আসলে বড্ড বোকা, তাই বুঝতে পারছে না মানুষ নিজেকে যেমন দেখায় সবসময় সে তেমন হয় না। সবাই টুকটাক কথা বললেও ইয়াসির হামিদ বেশ বিরক্তি নিয়ে চুপচাপ খাচ্ছে। ইমার হাত কাটা কেন জিজ্ঞেস করলে ইয়ানা সবটা খুলে বলে। সব শুনে রুবিনা চামচ এগিয়ে দেয় খাবার খাওয়ার জন্য। ইয়াদ রেডি হয়ে টেবিলে এসে বসতেই সবাই চুপ হয়ে গেল, আর ইমাও। রুবিনা মাঝে মাঝে ইমাকে জিজ্ঞেস করছে তার কোনো সমস্যা হচ্ছে কিনা, কিছু লাগবে কিনা। ইয়াদের এসব একদম সহ্য হচ্ছে না। রুবিনা কবির ইমার প্রতি যতটা যত্নশীল ব্যবহার করছে, ইমার প্রতি ইয়াদের রাগে ততটাই বৃদ্ধি পাচ্ছে। খাওয়া শেষে যে যার কাজে চলে গেল। ইমা নিজের রুমে চলে গেল। তার অনেকটা সময় পর ইয়ানা নক করল, ভাবি আসবো? ইমা বেডে বসেছিল, উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ আপু আসো। ইয়ানা রুমে ঢুকে বলল, বিরক্ত করলাম না তো? ইমা বলল, আরে না আপু, আমারও বোরিং লাগছিল একা একা। ইয়ানা বলল, চলো বেলকনিতে যাই। ইমা বলল, রোদ লাগবে তো এখন। ইয়ানা বাইরের দিকে তাকিয়ে বলল, আকাশ মেঘলা আস, চলো। বেলকনি মানে মিনি ছাদে গিয়ে বসে দুজনই চুপচাপ অনেক সময় পার করলো। হঠাৎ ইয়ানা বলল, ভাবি আমি জানি মগটা তখন এমনি এমনি ভাঙেনি, ওটা ভাইয়া ভেঙেছে। ইয়ানার কথা ইমা চমকে তার দিকে তাকালো। ইয়ানাও ইমার দিকে তাকালে ইমা চোখ নামিয়ে নেয়। ইয়ানা আবার বলে, আমি তোমাকে ভাইয়ার সম্পর্কে কিছু কথা বলতে চাই, সেগুলো জানলে হয়তো তোমার জন্য সহজ হবে সম্পর্কটা স্বাভাবিক করতে, আর তোমার জানাটাও প্রয়োজন।